মুসলিম ব্রাদারহুড, এটা তো মুসলিমদের মধ্যে একটা থাকে, এক শ্রেণী মুসলিমের মধ্যে মুসলিম ব্রাদারহুড। অর্থাৎ কোথাও মুসলিম আক্রান্ত হলে তারা দুঃখ পায় বা দুঃখ দেখানো অন্তত চেষ্টা করে যে তারা দুঃখ পেয়েছে। দুনিয়ার সর্বত্র মুসলিম দেশে কি একই বিক্ষোভ হয়েছে? হয়নি তো, কোথায় হয়েছে? সব দেশে তো হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বিক্ষোভ দেখিয়েছে, ক্ষোভ দেখিয়েছে। পাকিস্তানের দু এক জায়গায় বিক্ষোভের খবর পাচ্ছি, ভারতে দু এক জায়গায় বিক্ষোভের খবর পাচ্ছি, আবার বাংলাদেশে কিছু খুব বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু ওদিকে ইন্দোনেশিয়া তো সেভাবে আমি বিক্ষোভ দেখিনি। ইউরোপের দেশগুলোতে যেখানে যেখানে মুসলিম আছে সব জায়গায় তো তেমন বিক্ষোভ নেই। পৃথিবীর সর্বত্র কিছু মানুষ বিক্ষোভ দেখায়, কিছু মানুষ বিক্ষোভ দেখায় না। এখানে অল্প কয়েকটা জায়গায় বিক্ষোভ হচ্ছে, সব জায়গায় বিক্ষোভ হচ্ছে বলে আমার অন্তত যায়, গোটা মুসলিম সমাজ রাস্তায় নেমে এসছে এইরকম হয়েছে বলে আমার অন্তত জানা নেই। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, ইরানের যিনি রাষ্ট্র নেতা ছিলেন খামেনি, তার প্রয়াণ হয়েছে। তারপর আমরা দেখছি যে ভারতের নির্দিষ্ট কিছু অঞ্চলে সেখানকার মানুষজন তারা মৃত্যুর শোক পালন করছে, কোথাও গেছে তার এর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই বিষয় না, একটা কথা বলি, সেটা হচ্ছে যে মুসলিম ব্রাদারহুড, এটা তো মুসলিমদের মধ্যে একটা থাকে, এক শ্রেণী মুসলিমের মধ্যে মুসলিম ব্রাদারহুড। অর্থাৎ কোথাও মুসলিম আক্রান্ত হলে তারা দুঃখ পায় বা দুঃখ দেখানো অন্তত চেষ্টা করে যে তারা দুঃখ পেয়েছে। এটা অনেকটা ওই বামপন্থীদের মতো, ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট, দুনিয়ার মজদুর এক হও। তারা মনে করে যারা মজদুর, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কোনো দেশ হয় না, ইত্যাদি ইত্যাদি। তারা সব দেশে তাদের ঐক্য থাকবে, তাদের মজদুরদের ঐক্যটাই আসল, এইটা ওরা মনে করে। তো ইসলামেও তাই, মুসলিম ব্রাদারহুডের কথা ইসলাম ধর্মে বলা হয় যে পৃথিবীর যেখানে যেখানে মুসলিম আছে সবাই ওদের ভাই বন্ধু ইত্যাদি। কিন্তু এখানে কতগুলো গুরুত্বপূর্ণ ইস্যুও রয়েছে যেগুলো তোলা যেতেই পারে। সেটা হচ্ছে যে, এক নম্বর, মুসলিমদের মধ্যে সবাই এই একই ঐকমত্য পোষণ করে কিনা। তুমি যেটা বললে যে আয়াতুল্লাহ খমেনি, আলী খমেনি, যিনি যখন মানে আমেরিকা এবং ইসরায়েলের যে যৌথ হামলা সেখানে তিনি নিহত হলেন, তো সেক্ষেত্রে একটা প্রশ্ন তো জাগেই যে দুনিয়ার সর্বত্র মুসলিম দেশে কি একই বিক্ষোভ হয়েছে? হয়নি তো, কোথায় হয়েছে? সব দেশে তো হয়নি। সব মুসলিম সমানভাবে বিক্ষোভ তা তো দেখায়নি। দু এক জায়গা কিছু অতি উৎসাহী মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী বিক্ষোভ দেখিয়েছে, ক্ষোভ দেখিয়েছে। পাকিস্তানের দু এক জায়গায় বিক্ষোভের খবর পাচ্ছি, ভারতে দু এক জায়গায় বিক্ষোভের খবর পাচ্ছি, আবার বাংলাদেশে কিছু খুব বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু ওদিকে ইন্দোনেশিয়া তো সেভাবে আমি বিক্ষোভ দেখিনি। ইউরোপের দেশগুলোতে যেখানে যেখানে মুসলিম আছে সব জায়গায় তো তেমন বিক্ষোভ নেই। তাই কিছু কিছু জায়গায় বিক্ষোভ আছে, কিছু কিছু জায়গায় বিক্ষোভ নেই। পৃথিবীর বহু দেশে যারা এই ব্রাদারহুডটাকে বেশি করে গুরুত্ব দেয় যে আমি ইসলামিক ব্রাদারহুডেরই একটা পার্ট, সেক্ষেত্রে তারা বিক্ষোভ দেখাচ্ছে, দেখাতেই পারে। কিন্তু ইরানের যিনি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনি, তিনি বেসিক্যালি ইশিয়াদের নেতা। সুন্নিরা ততটা বিক্ষোভ দেখিয়েছে বলে আমার অন্তত জানা নেই। আবার কখনো কখনো শিয়া সুন্নি বিভেদ, সেটাকেও অনেক সময় ভেঙে যায়, তারা এক হয়ে যায়। তাই সেটা গুরুত্বপূর্ণ নয়। পৃথিবীর সর্বত্র কিছু মানুষ বিক্ষোভ দেখায়, কিছু মানুষ বিক্ষোভ দেখায় না। এখানে অল্প কয়েকটা জায়গায় বিক্ষোভ হচ্ছে, সব জায়গায় বিক্ষোভ হচ্ছে বলে আমার অন্তত যায়, গোটা মুসলিম সমাজ রাস্তায় নেমে এসছে এইরকম হয়েছে বলে আমার অন্তত জানা নেই। স্যার, এই যে ইরানের সঙ্গে এই যে আরব দুনিয়ার যে যুদ্ধটা, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল বা ইউএস এরা তো অনুঘটকের কাজ করছে। যদি আমরা দেখতে পারি একটি ইসলামিক কান্ট্রির সাথে আরেকটা ইসলামিক কান্ট্রির যুদ্ধ হচ্ছে, সেক্ষেত্রেই তো প্রশ্ন উঠছে যে মানে এখানকার ভারতীয় মুসলমান তারা কেন ইরানের এই বিষয়টা নিয়ে এত কষ্ট পাচ্ছে? না, একটা ব্যাপার আছে, ইরানের সঙ্গে বেশি গোলমালটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের। আবার এটা ঠিকই বলেছো যে ইরানের সঙ্গে আরব দুনিয়ার যুদ্ধ বেঁধে গেছে, এটা যেরকম ঠিক বলবো না, কিন্তু আবার এটাও তো ঠিক যে ইরান এবং আরব দুনিয়ার আরও বহু দেশ, পার্টিকুলারলি শিয়া এবং সুন্নিদের মধ্যে আরব দুনিয়া একটা ব্যাপক লড়াই আছে, ব্যাপক গোলমাল আছে। ইরান নিজেকে মনে করে শিয়া ধর্মের যারা অনুসারী তাদের নেতা, আর সৌদি আরব মনে করে যে সুন্নি ধর্মের অনুসারী তাদের নেতা। এই আরব দুনিয়া গোটাটাই আবার তারা একসময় ইসরায়েলের তীব্র বিরোধী ছিল। তার মধ্যে আবার সৌদি আরব বা কাতার, এই সমস্ত দেশগুলো তারা আবার সেখান থেকে বেরিয়ে এসছে, তারা এখন ইসরায়েলের সঙ্গে এমনি ভালো সম্পর্ক রাখার কথা বলে। ইরানের সঙ্গে মূল গোলমাল হচ্ছে ইসরায়েলের, ইরান ইসরায়েলের ইয়ে সহ্য করে না, ইসরায়েল আবার পাল্টা ইরানের যে এই যে কাণ্ড কারখানা সেটাকে সহ্য করতে পারে না। আর দক্ষিণ পশ্চিম এশিয়াতে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের
বাণিজ্যিক এবং অন্যান্য স্বার্থ রয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনাগুলোতে জড়ায়। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলমাল আজকে নয়, ওই 1978-এ যখন ইরানে প্রথম বিপ্লব ঘটলো তখন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। সে জিমি কার্টারের প্রেসিডেন্টশিপে একবার মার্কিন দূতাবাসের প্রায় 78 জন কর্মচারীকে 70-এর বেশি কর্মচারীকে ইরান অনেকদিন বন্দি করে রেখে দিয়েছিল। গোটা পৃথিবীতে আমেরিকার একেবারে বেইজ্জতি হয়েছিল, যার একটা বড় কারণেই কিন্তু পরের নির্বাচনে রোনাল্ড রেগান ক্ষমতায় চলে আসেন, জিমি কার্টার হেরে যান। ফলে গোলমালগুলো আজকের নয়, গোলমালগুলো অনেক পুরনো। ইরানের বিপ্লবের পরে ইরানের যারা ওই বিপ্লবের নেতা, বিশেষত আয়াতুল্লাহ, তখন তার না আগেকার যিনি ছিলেন আয়াতুল্লাহ খোমেইনি, আর যিনি মারা গেলেন তার নাম খোমেনেই, যাই হোক, আয়াতুল্লাহ খোমেইনি ইরানের স্টাইলে গোটা আরব দুনিয়ায় বিপ্লবের কথা বলেছিলেন। তাতে সৌদি আরব ভয় পেয়ে গিয়েছিল, কারণ সৌদি আরবের রাজতন্ত্র রয়েছে, জর্ডনের রাজতন্ত্র রয়েছে। সেখানে যদি বিপ্লবের কনসেপ্ট আসে তাহলে সৌদি আরব এবং জর্ডনেও কিন্তু বিপ্লব হয়ে যেতে পারে, সেখানেও কিন্তু মানে রাজাদের সরিয়ে দেওয়া যেতে পারে। যেভাবে ইরানের রাজা মোহাম্মদ শাহ পল্লবী, ঠিক রাজার মতো শাহ বলা হতো, তাকে সরানো হয়েছিল। ন্যাচারালি গোলমালগুলো তখন থেকে। তারপরে যেটা দেখা গেছে যে ইরান আবার বিভিন্ন গোষ্ঠীকে তারা মদত দেয়, যেরকম হেজবুল্লাহ বলে একটা গোষ্ঠী আছে লেবাননে, তারা ইরানের কাছ থেকে মদত পায়। এই লড়াইতে তারা আবার ইসরায়েলের ওপর আঘাত এনেছে। ইরান আবার মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামরিক ঘাঁটি তার উপরে আঘাত এনেছে। তা ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের যে সামরিক লক্ষ্যবস্তু, বিশেষত খোমেইনির আবাসস্থল এবং পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক আঘাত এনেছে। সার্বিকভাবে ব্যাপারটা জটিল। তাই ইসলামিক ব্রাদারহুডের যারা কনসেপ্ট আনেন, ঠিক আছে, ওটা খুব সহজ সরল কনসেপ্ট, দুনিয়ার মুসলিম এক হোক, কিন্তু এই যে জটিলতা, এই জটিলতার খবর তারা জানে কিনা আমি জানি না। তাদের কাছে একটাই, ইসলাম আক্রান্ত হয়েছে তাই তারা রাস্তায় নেমে এসছে, এছাড়া অন্য কিছু বিষয় আছে বলে আমার অন্তত জানা নেই। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যদি এই যে ইরান বোম যেগুলো আরব দুনিয়ায় বা আরবে ফেলছে, সেক্ষেত্রে যদি এই বোমগুলো বা ওই গুলো যদি এই যে ধর্মীয় স্থান রয়েছে সেখানে পড়তো, তাহলে কি হবে? হ্যাঁ, সেটা ঠিকই যে এখনকার অবশ্য যে ছোঁড়া হয় সেটা এত বেশি প্রিসিশন থাকে, প্রিসাইজড হয়, যে চট করে ধর্মীয় স্থানে গিয়ে পড়বে সেটা সম্ভাবনা কমই। কিন্তু আবার এটাও তো ঠিক, ধর্মীয় স্থান যেরকম আক্রমণ হতে পারে, ধর্মীয় স্থান ধ্বংস হতে পারে। মুসলিমদের ধর্মীয় স্থানকে মুসলিমরা গোটা বিশ্ব জুড়ে তাকে অত্যন্ত শ্রদ্ধা করে, প্রত্যেক বছর সেখানে ধর্ম করতেই যায়। যারা হজ করতে যায় তারা তো পুণ্যার্জন করতে যায়, তাদের মনে একটা ক্ষোভ হবে, তাই সেগুলোকে প্রোটেকশন দেওয়া উচিত বলে আমিও মনে করি। অপ্রয়োজনে মানুষের ক্ষোভ তৈরি করার কোনো মানে হয় না। কিন্তু আবার এটাও তো ঠিক, এই যে বোমগুলো পড়ছে, ইরান যে বোম ফেলেছে, সেগুলোতে তো মানুষও মারা যাচ্ছে। মানুষ তো ধর্মেও মানুষ, এই মানুষকে নিয়েই তো ধর্ম। ন্যাচারালি এগুলো ব্যাপারে একটু ভাবনা চিন্তা করা উচিত। কারণ মূল বিষয়টা হচ্ছে যে গোটা মধ্যপ্রাচ্য, সেটাকে বলা হচ্ছে হটবেড অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স, আন্তর্জাতিক রাজনীতির উষ্ণ সজ্জা, সবসময় টকবক টকবক করে ফুটছে। ফলে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। এবং এটা ঠিকই বলেছ, বাই চান্স যদি ইরানের কোনো ক্ষেপণাস্ত্র মুসলিমদের কোনো ধর্মীয় স্থানে গিয়ে আঘাত আনে, তার একটা ভয়ঙ্কর ইম্প্যাক্ট হয়ে যেতে পারে। ন্যাচারালি সে তার দিকে তাকিয়েও আমি মনে করি এই যে দ্বন্দ্ব, সেটা বন্ধ করা উচিত। এটা বন্ধ করতে গেলে এমনি দ্বন্দ্ব কিন্তু বন্ধ হবে না। প্রথম যেটা করতে হবে, সেখানে গণতান্ত্রিক পরিবেশ আনতে হবে। দুই হচ্ছে যে সেখানে এই যে ফান্ডামেন্টালিজম, সেটাকে দূর করতে হবে। আর সবচেয়ে বড় কথা, যদি আধুনিক সমাজকে ইন্ট্রোডিউস করা যায়, তাহলে কিন্তু অবশ্যই সমাজ ব্যবস্থা অনেক ভালো হবে বলে আমি অন্তত মনে করি। স্যার, এই যে খামেনির মৃত্যুর পরে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের কিছু কিছু জায়গায় মুসলমানরা তারা বিক্ষোভ প্রকাশ করছেন, তারা শোক পালন করছে। এখানে স্যার কয়েকদিন আগেই যখন ইরানে সরকার একেবারে গণহত্যা করেছিল সেখানকার স্থানীয় বাসিন্দাদের, সেই সময় কেন তারা শোক পালন করেনি? সেই সময় কেন রাস্তা দেখে এর বিরুদ্ধে প্রতিবাদ করেনি? তুমি এরকম একটা উদাহরণ দিলে, আমি এরকম 100টা উদাহরণ দিতে পারি। পাকিস্তানে যখন শিয়াদের মসজিদে বোম ব্লাস্ট করে, কোথাও 60, কোথাও 50, কোথাও 40 জন শিয়া উড়ে যায় সেই বম ব্লাস্টে, তার জন্য থেকে শোক পালন হয় না? আচ্ছা, এই যে মধ্যপ্রাচ্যে প্রায় দেখা যায় বিভিন্ন জায়গায় টেরোরিস্ট অ্যাটাক হয়, তাতে যারা মারা যায় তারাও তো অনেকেই, তাদের মধ্যে অনেকেই থাকে মুসলিম, তার জন্য শোক পালন হয় না তো? হঠাৎ এই কারণে শোক পালন হচ্ছে কেন, বেঁচে কেন? এই প্রশ্ন কিন্তু করা যেতে পারে। যারা শোক পালন করছে, তার দুঃখ হয়েছে, শোক পালন করছে, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু এই প্রশ্নগুলো করা যেতে পারে
যে ইরানে যখন মাথায় ঠিকমতো কাপড়টা ঢাকেনি বলে একটা মেয়েকে এমনভাবে পেটানো হয়, মেয়েটা মরে গেল, কারণ সেই ব্যাপারে তো কই এই প্রশ্নগুলো কেউ করে না। ফলে এগুলোই যে বেছে বেছে দুঃখ প্রকাশ, আলী খোমেনেই মারা গেছে তাই একেবারে বুক চাপড়ানো শুরু হয়ে গেল, অথচ এত মুসলিম মরছে তার জন্য দুঃখ নেই, এগুলোতে আর কিচ্ছু নয়, বিষয়টা অতি হালকা হয়ে যায়। বোঝাই যায় যে এদের ক্ষোভ বিক্ষোভ যারা দেখাচ্ছে তারা ওই তাদের মোটিভেট করা হয়েছে, তারাও এটা নিজেদের কতগুলো রাজনৈতিক কারণে বিক্ষোভ করছে। কোথায় কোন খোমেনেই মারা গেল ওখানে মানুষ একেবারে কেঁদে চোখের জল ফেলে দিচ্ছে, এটা নেহাত রাজনীতি ছাড়া আর কিচ্ছু হয় বলে আমার অন্তত মনে হয় না। ফলে যদি সত্যিকারের দুঃখ হতো তাহলে মেন তো হচ্ছে মানবতা নষ্ট হচ্ছে। আরে ইরানে তো মেয়েদের মানবতাটুকু নষ্ট করা হচ্ছে। মানবতা আছে ইরানি মেয়েদের, আর মেয়েরা কি পরবে না করবে আমরা ঠিক করে দেবো নাকি? মেয়েরা ঠিক করবে না? আমরা সব সময় সবাইকে বলি শালীন পোশাক পরতে, কিন্তু একটা মেয়ে মাথা ঢাকবে নাকি মাথাটা খোলা রাখবে সেই ব্যাপারে তার কোনো স্বাধীনতা নেই। কি অদ্ভুত কথাবার্তা! ফলে এরকম একটা অদ্ভুত সিস্টেম যেটা ইরানে চালু আছে, তার যারা এই কাণ্ডগুলো করেছে তারা জানতো এই ঘটনা ঘটতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমি ঠাট্টা করেই বলছি কথাটা, আচ্ছা আমি তো শুনেছি এই জেহাদ করলে তো তারা স্বর্গে যায় এবং 72 হুরের কাছে চলে যায়। তো 72 হুরের কাছে গেছে, তো দুঃখের কি আছে বলো তো? এটা বেশ মানে উনি তো স্বর্গে গিয়ে তো আনন্দে আছেন 72 হুরকে নিয়ে, এদের এত দুঃখের কারণটা কি আমি তো বুঝতে পারছি না। এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ চলছে, একটা ইসলামিক কান্ট্রির সাথে আরেকটা ইসলামিক কান্ট্রির যুদ্ধ চলছে, সেখানে কেউ জিতবে কেউ হারবে। তো এই বিষয়টা আমি কি বলবো? না, একটা কথা বলি, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের গোলমাল তো আজকের নয়, বহু পুরনো গোলমাল, যুদ্ধ একটা হয়নি, বহুবার গোলমাল হয়েছে। ইরানের সঙ্গে সৌদি আরবের গোলমাল, দুটো ইসলামিক কান্ট্রি। সৌদি আরবে বা বিশেষত ইয়েমেনে যে হুতি জঙ্গি গোষ্ঠী, তারা বিভিন্ন জায়গায় গোলমাল পাকাচ্ছে, তারা তাদের স্পন্সর করছে একটা ইসলামিক কান্ট্রি, সেটাও ইসলামের মধ্যে গোলমাল, ইসলামীদের নিজেদের মধ্যে। ইরান এবং ইরাকের মধ্যে সেই কবে 80-90 দশকে গোলমাল বেঁধেছিল, সেটাও 80 দশকে গোলমাল বেঁধেছিল, সেটাও দুটো ইসলামিক কান্ট্রির মধ্যে। ফলে ইরাক সাদ্দাম হোসেনের আমলে কুয়েত দখল করেছিল, দুটো ইসলামিক কান্ট্রি। ফলে ইসলামিক কান্ট্রিগুলোর নিজেদের মধ্যে দ্বন্দ্ব যদি আলোচনা করতে হয় তাহলে হাজার হাজার লাখো লাখো পাতার বই লিখতে হবে, অন্য কোনো মধ্যে গোলমাল এত কিছু হয়নি যেটা নিজেদের মধ্যে হয়েছে। তাই আজকে যারা একেবারে আলী খোমেনি মারা যাওয়ার ফলে একেবারে মানে টনটন চোখের জল ফেলছেন, তাদের ইতিহাসটা আসলে এগুলো জানিয়ে দেওয়ার দরকার। দুঃখের কথা হচ্ছে এরা তো ইতিহাস জানে না, পড়তেও চায় না, মানুষ যাতে না পড়ে সেই বন্দোবস্ত করে, ওই জন্য মেয়েদের পড়াশোনাকে এনকারেজ করে না, লোককে আধুনিক শিক্ষা নিতে দেয় না। এইগুলো কারণ একটাই, আধুনিক নলেজ পেলে তো মানুষ এদের আর মানবে না। এখন আধুনিক নলেজ না নিয়ে যা পারো পুরোনো নলেজ নিয়ে চলো, আমরা যা বলবো সেগুলো মেনে চলো, এইভাবেই চলে। তা নইলে যদি চোখটা ফেলতো তাহলে দেখতে পেত যে যে দেশগুলো ইসলামিক কান্ট্রি তাদের মধ্যে লড়াইটা হয়, ঘরের পাশে দুটো দেশ, একটা পাকিস্তান একটা বাংলাদেশ, একটাই দেশ ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। তা 1970-71 সালে প্রায় 70 লক্ষ লোককে জীবন্ত মেরে দিয়েছিল কেন পাকিস্তানের লোকজন? এদের একটা অধিকাংশই তো মুসলিম ছিল, হিন্দু অনেক ছিল, এতগুলো মেয়েকে রেপ করেছিল, তার একটা অংশ হিন্দু ছিল একটা অংশ মুসলিম ছিল। তো মুসলিমদের নিজেদের মধ্যে গোলমাল কেন হচ্ছে সেগুলো একটু খুঁজে দেখুক, তারপরে চোখের জল ফেলবে। ইসলামিক দেশ হয়ে সেখানকার মুসলমানরা নিরাপদ নেই, অথচ সেক্ষেত্রে ভারতবর্ষে সংখ্যালঘু হয়েও মুসলমানরা আজ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে, সুস্থ স্বাভাবিকভাবে মানে শোক প্রকাশও করছে। ভারতবর্ষ একটি মুক্ত গণতন্ত্রের দেশ, এখানে গণতন্ত্রের নিয়ম মেনে প্রত্যেকে কথা বলতে পারে, প্রত্যেকে কাজ করতে পারে, প্রত্যেকের নিজস্ব একটা কি বলবো অধিকার রয়েছে, মত প্রকাশের অধিকার রয়েছে, এমনকি ভিন্ন মত প্রকাশের অধিকার রয়েছে। এর কারণ একটাই, সেটা হচ্ছে ভারতবর্ষ বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ। স্বাধীনতার পর থেকে এই গণতান্ত্রিক ব্যবস্থাটা ভারত বজায় রেখে চলেছে। মাঝখানে কংগ্রেস বছর দুয়েকের জন্য গণতন্ত্রকে তুলে দিয়েছিল, জরুরি অবস্থা জারি করেছিল, কিন্তু তারপরে সেই কংগ্রেসের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাধ্য হয়েছিলেন আবার নির্বাচনে ফিরে যেতে। ফলে ভারতবর্ষের মতো দেশ যদি আরবের দেশগুলো হতো তাহলে গোলমালই থাকতো না। এগুলো তো আসে একাধিক জায়গা থেকে। এক হচ্ছে ফান্ডামেন্টালিজমের সঙ্গে জুড়ে যায় অর্থ। সৌদি আরবে যে সমস্ত মানে গোষ্ঠীগুলো রয়েছে যারা ফান্ডামেন্টালিজম ছড়ায়, তারা তো প্রচুর টাকার মালিক। এমনকি বাংলাদেশে ভেরি রিসেন্টলি যারা হারলো, জামাতে ইসলামী,
তাদের কত টাকা আছে জানো, একটা প্যারালাল ইকোনমি চালায় ওরা, নিজেদের ইসলামী ব্যাংক রয়েছে। ফলে এগুলো সবই অর্থের ব্যাপার। আর এই কিছু লোক যারা ওদের কথায় নাচে, তারা হচ্ছে দাবার বোড়ে মাত্র, যেদিকে চালায় সেদিকে চলে, নিজেদের বুদ্ধি শুদ্ধি নিয়ে এটাই করে, আর কি করবে। এদের উদ্দেশ্য আপনার ঠিক কি ভাবে? এদের লক্ষ্য, এদের উদ্দেশ্যে বার্তা একটাই, চোখটা খোলো, পড়াশোনা করো, চোখ খোলো, পৃথিবীতে কি ঘটছে দেখো। পৃথিবীতে কি ঘটছে যদি জানো, তাহলে লোকের কথায় তুমি প্রভাবিত হবে না। তোমাকে যারা প্রভাবিত করে তারা ভালো উদ্দেশ্যে প্রভাবিত করে না। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।